নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভূ রাজনীতি অর্থাৎ জিওপলিটিক্সের মঞ্চে এমন এক অদ্ভুত কিন্তু চরম নির্মম বাস্তব ঘটে চলেছে, যা বিগত 50 বছরের বিশ্ব অর্থনীতিকে এক ধাক্কায় বদলে দিয়েছে। যে আন্তর্জাতিক ব্যাংক এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ এতদিন ধরে ভারতের মতো স্বাধীন দেশগুলোকে নিজেদের হাতের পুতুল মনে করত, আজ তারাই দিল্লির এক একটি সিদ্ধান্তের সামনে হাঁটু মুড়ে বসতে বাধ্য হচ্ছে। লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড এবং নিউ ইয়র্কের ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট থেকে শত শত টন সোনা বিশেষ গোপন বিমানে করে সোজা উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ভারতের নাগপুর ও মুম্বাইয়ের সুরক্ষিত সরকারি ভল্টে। একের পর এক কার্গো ফ্লাইট যখন বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়ে ভারতের মাটি স্পর্শ করছে, তখন ওয়াশিংটন থেকে লন্ডন পশ্চিমা পরাশক্তিগুলোর পেটের ভেতর হাত পা সিটিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে এতদিন পর পশ্চিমা বিশ্ব থেকে সোনা ফেরত আনছে কেন ভারত? কেন নরেন্দ্র মোদী সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে দেশবাসীকে বাজার থেকে আপাতত সোনা কিনতে বারণ করছেন, আর অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে কমিয়ে এনে পশ্চিমা ব্যাংকগুলোকে দিশেহারা করে দিচ্ছেন? এই লড়াই কেবল কোনো সাধারণ মুদ্রানীতি বা ইকোনমিক পলিসি নয়, এটি হলো দীর্ঘ 3 দশকের এক চরম অর্থনৈতিক প্রতিশোধ এবং সার্বভৌমত্বের পুনর্বাসন। মূল বিশ্লেষণে যাওয়ার আগে ভারতের প্রতিটি নাগরিকের কাছে আমার কয়েকটি ডাইরেক্ট প্রশ্ন। প্রথমত, আপনারা কি জানেন 1991 সালে ভারতের অর্থনৈতিক সংকটের সময়ে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড কিভাবে ভারতকে অপমান করেছিল? মাত্র $600 মিলিয়ন বিনিময়ে ভারতের অতি মূল্যবান 68 টন সোনা কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল? দ্বিতীয়ত, আজকে যখন আমেরিকা ও ব্রিটেন নিজেদের মূল্যস্ফীতি ও ঋণের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছে, তখন কিভাবে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে আন্তর্জাতিক চাল চালছে? তৃতীয়ত, ডাবল ডিলিং ও ওয়েস্টার্ন হেজিমনি রুখতে ভারত কেন মার্কিন ডলারকে বাইপাস করে সরাসরি নিজের রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য চালাচ্ছে? চতুর্থত, ব্রিটেন কেন আজ হঠাৎ বাধ্য হয়ে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করতে দিল্লির দরবারে দৌড়াদৌড়ি করছে এবং রোলস রয়েস তাদের ফাইটার জেটের ইঞ্জিন বানানোর প্রযুক্তি ভারতে হস্তান্তর করতে রাজি হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল রিপোর্টিংয়ে। পুরো বিষয়টি সহজ ও সরল ভাষায় বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ইতিহাস ভুলে গেলে চলে না। আজকের এই অর্থনৈতিক চাল বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1991 সালের সেই অন্ধকার দিনগুলোতে। সেই সময় ভারতের মনমোহন সিং ছিলেন অর্থমন্ত্রী এবং পিভি নরসিমহা রাও ছিলেন প্রধানমন্ত্রী। দেশের রাজকোষ তখন প্রায় খালি। ভারতের হাতে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর মতো বৈদেশিক মুদ্রা বা ফরেন রিজার্ভ ছিল মাত্র 2 থেকে 3 সপ্তাহের। সেই সুযোগে বিশ্বব্যাংক, IMF এবং পশ্চিমা শক্তিগুলো ভারতের ঘাড় চেপে ধরে। ভারত সরকারের কাছে তখন কোনো বিকল্প ছিল না। বাধ্য হয়ে ভারত নিজের দেশের 68 টন সার্বভৌম সোনা এয়ারলাইন্সের বিশেষ বিমানে চাপিয়ে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে পাঠায়। এত বড় এক সার্বভৌম দেশকে চরম অপমানের মুখোমুখি হতে হয়েছিল। মাত্র $600 মিলিয়ন বিনিময়ে পশ্চিমা বিশ্ব ভারতের সোনা বন্ধক রেখেছিল। তাও আবার সেই টাকা একবারে দেওয়া হয়নি, 2টি কিস্তিতে অত্যন্ত অপমানকর শর্তে ভারতের মুখে ছুঁড়ে দেওয়া হয়েছিল। শুধু সোনা বন্ধক রেখে তারা ক্ষান্ত হয়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাধ্য করেছিল নিজেদের অর্থনৈতিক বাজার শর্তহীনভাবে বিদেশি কোম্পানির কাছে খুলে দিতে এবং রুপির চরম ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন করতে। একদিকে ভারতের রুপি দুর্বল হয়ে পড়ল, অন্যদিকে মার্কিন ডলার শক্তিশালী হলো। পশ্চিমা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কম দামে ভারতের বাজার দখল করতে শুরু করে। কিন্তু ঠিক সেই একই সময়ে আন্তর্জাতিক মঞ্চে কি ঘটেছিল? যখন ভারত নিজের সোনা বন্ধক রেখে মাত্র $600 মিলিয়ন জন্য হাত পেতে দাঁড়িয়েছিল, তখন পাকিস্তান কোনো সোনা জমা না রাখা সত্ত্বেও আমেরিকা ও পশ্চিমা বিশ্ব থেকে কোটি কোটি ডলারের ঋণ পাচ্ছিল। কারণ তখনকার দিনে ওয়াশিংটন ভারতকে একটি দুর্বল অর্থনৈতিক শক্তি মনে করত এবং পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইত। এই ঐতিহাসিক অপমান এবং অর্থনৈতিক শোষণ ভারত বহু বছর ধরে সহ্য করেছে, কিন্তু সময় সবসময় এক থাকে না। এবার আসা যাক বর্তমান সময়ের নিটোল বাস্তবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের নীতি পরিষ্কার। বিশ্ব রাজনীতির টেবিলে ভারত আর কোনোদিন নত মুখে কথা বলবে না। বর্তমানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আন্তর্জাতিক অর্থনীতিতে ভারত সরকার 2টি সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ,
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সাধারণ মানুষকেও অনুরোধ করা হয়েছে যে আপাতত তারা যেন বেশি পরিমাণে সোনা না কেনেন। আপনারা জানেন, ভারতে বিশ্বজুড়ে উৎপাদিত সোনার একটি বড় অংশ অর্থাৎ বিশাল পরিমাণ কনজিউমার ডিমান্ড রয়েছে। ভারত যখন সোনা কেনা সামান্য কমিয়ে দেয় বা বাজারের চাহিদা কমিয়ে আনে, তখন আন্তর্জাতিক বুলিয়ন মার্কেটে সোনা বা গোল্ড প্রাইস ওপর থেকে নিচে নামতে শুরু করে। আমেরিকা এবং ইউরোপের মূল প্ল্যান ছিল আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেক বাড়িয়ে রাখা, কারণ মার্কিন ব্যাংকগুলো এবং ফেডারেল রিজার্ভ উচ্চ দামে সোনা বিক্রি করে ডলার ব্যাক ফিনান্সিয়াল সিস্টেমকে চাঙ্গা করতে চাইছিল। আর সেই চড়া দামের সোনা কেনার কথা ছিল ভারতীয়দের। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই আন্তর্জাতিক ফাঁদ আগে থেকেই ধরে ফেলে। ভারতের বাইং প্রেশার কমে যাওয়ার সাথে সাথে এই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডিসকাউন্টেড প্রাইসে নামতে শুরু করে। দ্বিতীয় পদক্ষেপ, ঠিক যখন পশ্চিমা ব্যাংকগুলো বাধ্য হয়ে কম দামে বা ডিসকাউন্টেড প্রাইসে সোনা ছাড়তে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে ভারত সরকার ও আরবিআই আন্তর্জাতিক বাজার থেকে আবার সোনা কেনা শুরু করে দিল। অর্থাৎ পশ্চিমা বিশ্ব যা চেয়েছিল, ভারত ঠিক তার উল্টোটা করে দেখালো। কম দামে সোনা কিনে নিজেদের রাষ্ট্রীয় ভল্ট মজবুত করার কৌশল একেই বলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সবচেয়ে বড় মাস্টারস্ট্রোকটি মারা হয়েছে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড এবং নিউ ইয়র্কের ভল্টে পড়ে থাকা ভারতের সোনা ফিরিয়ে আনার মাধ্যমে। এতকাল ধরে ভারতের মোট রিজার্ভের বড় একটি অংশ বিদেশে রাখা থাকত। কিন্তু 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর যখন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার $300 বিলিয়ন বৈদেশিক সম্পত্তি বা ফরেন অ্যাসেটস বাজেয়াপ্ত করে নিল, তখন দিল্লির সাউথ ব্লক এবং আরবিআই অত্যন্ত সতর্ক হয়ে যায়। নরেন্দ্র মোদী সরকারের বার্তা পরিষ্কার ছিল, যে পশ্চিমা শক্তি আজ রাশিয়ান সম্পদ বাজেয়াপ্ত করতে পারে, ভবিষ্যতে ভারতের কোনো স্বাধীন সিদ্ধান্তের ক্ষেত্রে তারা ভারতের সোনাকেও আটকে দেওয়ার ব্ল্যাকমেল করতে পারে। তাই কালবিলম্ব না করে অতি গোপনে সিক্রেট কার্গো ফ্লাইটের মাধ্যমে ব্যাংক অফ ইংল্যান্ড এবং বিআইএস থেকে সোনা ভারতে ফিরিয়ে আনা শুরু হয়। সম্প্রতি ভারত সরকার প্রায় 270 মেট্রিক টনেরও বেশি সোনা আকাশপথে উড়িয়ে এনে নাগপুর ও মুম্বাইয়ের ভল্টে সুরক্ষিত করেছে। বর্তমানে ভারতের মোট 880 মেট্রিক টনেরও বেশি অফিসিয়াল গোল্ড রিজার্ভের প্রায় 70% ভারতের নিজস্ব ভৌগোলিক সীমারেখার ভেতরে সুরক্ষিত। ইতিহাসে প্রথমবার ভারতের এই গোল্ড রিজার্ভের মূল্য $100 বিলিয়ন গণ্ডি পার করেছে। আর ভারতের মোট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আজ প্রায় $700 বিলিয়ন ছুঁই ছুঁই। যে ভারত 1991 সালে $600 মিলিয়ন জন্য সোনা বন্ধক রেখেছিল, সেই ভারত আজ $100 বিলিয়ন সোনা নিজেদের ভল্টে লক করে রেখে বিশ্ববাসীকে নিজেদের অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে। এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ব্রিটেনের অর্থনীতির ওপর। ব্যাংক অফ ইংল্যান্ড দীর্ঘকাল ধরে ভারতের রাখা সোনার ব্যবহার করে এবং তার ওপর রেন্ট নিয়ে নিজেদের ফিনান্সিয়াল মার্কেট চালাচ্ছিল। ভারত যখন নিজের সোনা ফেরত চাইল, তখন ব্রিটেনের ব্যাংকিং সিস্টেম হাহাকার পড়ে যায়। যুক্তরাজ্য আজ এতটাই ব্যাকফুটে যে তারা নিজেদের দেউলিয়া হওয়া বাঁচাতে ভারতের সাথে তড়িঘড়ি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সই করতে বাধ্য হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দল ভারতে এসে একের পর এক অর্থনৈতিক চুক্তি প্রস্তাব করছে। রোলস রয়েস তাদের সর্বাধুনিক ফাইটার জেটের ইঞ্জিন প্রযুক্তির আইপিআর এবং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ভারতে হস্তান্তরে রাজি হয়েছে, যা তারা অতীতে কোনো মিত্রদেশকেও দেয়নি। একেই বলে ভূরাজনৈতিক অবস্থান বা জিওপলিটিক্যাল পজিশন। এর পাশাপাশি দোভালের একচ্ছত্র আধিপত্য ও ডলার হেজিমনি চূর্ণ করতে ভারত ডিরেক্ট ডলারাইজেশন প্রক্রিয়ায় নেমে পড়েছে। ভারত আজ রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে নিজেদের রুপিতে এবং ইউএই থেকে পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনছে দিরহামে। বিশ্বের প্রায় 22টি দেশের সাথে ভারত সরাসরি তাদের লোকাল কারেন্সিতে আন্তর্জাতিক বাণিজ্য করার অনুমোদন দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক লেনদেনের জন্য পশ্চিমা নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমকে বাইপাস করে ভারতের তৈরি ইউপিআই এবং রুপে কার্ড আন্তর্জাতিক রূপ নিচ্ছে। আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো দেশকে ব্যাংক ব্যবস্থার বাইরে করার যে স্যাংশন রাজনীতি চালিয়ে আসছিল, ভারতের এই স্বাধীন পদক্ষেপ সেই অস্ত্রকেই পুরোপুরি ভোঁতা করে দিয়েছে। পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে যে আজকের স্বাধীন ভারতকে আর কোনোভাবে ভয় দেখিয়ে বা স্যাংশনের হুমকি দিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আজ প্রায় $40 ট্রিলিয়ন বিশাল ঋণের জালে জর্জরিত। সেখানে ভারত নিজেদের অর্থনীতিকে কোনো এক কাগজের ডলারের ওপর নির্ভরশীল না রেখে গোল্ড ব্যাকড অ্যান্ড ডিজিটাল সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছে।
ব্রিক্স সম্মেলনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে যে নতুন পেমেন্ট মেকানিজম বা অল্টারনেটিভ কারেন্সি সিস্টেম গড়ে উঠছে, সেখানে ভারতের অবস্থান অত্যন্ত কেন্দ্রীয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতের নীতি আজ অত্যন্ত স্পষ্ট ও সরাসরি। আমরা কারো সঙ্গে অন্যায় করব না, কিন্তু আমাদের ওপর কোনো অন্যায় বা অপমান চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা সুদে আসলে ফেরত নেওয়া হবে। 1991 সালের সেই অবমাননাকর পরিস্থিতিকে মোদী সরকার আজ সম্পূর্ণ উল্টে দিয়েছে। ভারত আজ আর কোনো বিশ্বশক্তির কৃপার পাত্র নয়, বরং ভারত নিজেই এক বিশ্ব অর্থনৈতিক চালক। ভূরাজনীতির এই নির্মম এবং বাস্তব সত্যগুলো কখনোই তথাকথিত আন্তর্জাতিক মিডিয়া আপনাকে বিশদভাবে বলবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো একদম সহজ ও নিরপেক্ষ ভাষায় সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনি যদি মনে করেন যে ভারত মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ সার্বভৌম অর্থনীতির দিকে সঠিক পথে এগোচ্ছে, তবে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।